বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকান্দা মেঘলা স্কুল কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আজকে আমরা সমাজকর্মের তৃতীয় অ্যাসাইনমেন্টের উপরে আলোকপাত করব। সমাজকর্মের তৃতীয় অ্যাসাইনমেন্ট প্রথম পত্র থেকে শিল্প বিপ্লবের উপর দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের বিষয় হলো শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এক চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ। এটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এক্ষেত্রে শিল্প বিপ্লব কী বা কাকে বলে বা শিল্প বিপ্লবের ধারণা এটা আমাদেরকে জানতে হবে এবং এই শিল্প বিপ্লবের যে প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি প্রভাবে আমাদের জানতে হবে। এরপরে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের যে ভূমিকা বা অবদান এটাও আমাদের জানতে হবে। সর্বোপরি সমাজকর্ম পেশার প্রতি এই অবদানের কারণে মানুষের শ্রদ্ধা বাড়বে বা এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তো এখানে আমরা এই শিল্প বিপ্লব এই শব্দটি সর্বপ্রথম 1884 সালে আর্নল্ড টয়েনবি উনি শব্দটি ব্যবহার করেন। আর বিপ্লব এই শিল্প বিপ্লব এর উৎপত্তিগত অর্থ থেকে অর্থে আমরা এটা ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইংরেজি শব্দ হলো শিল্প বিপ্লবের ইংরেজি শব্দ হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ইন্ডাস্ট্রিয়া শব্দটি ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া শব্দ থেকে ইন্ডাস্ট্রি শব্দের উৎপত্তি, যার অর্থ হলো দক্ষতা, যোগ্যতা বা সমৃদ্ধশালী হওয়া। তাই আমরা দেখতে পাই যারা শিল্পপতি হন তাদের দক্ষতা, যোগ্যতার প্রমাণ তারা স্বাক্ষর তারা রেখে যান। আর বিপ্লব রেভলিউশন হলো এর অর্থ হলো বিপ্লব। তাই শিল্প বিপ্লব ধারণাটি বোঝার জন্য এই রেভলিউশন পদ্ধতি আমাদের জানা প্রয়োজন। সাধারণত বিপ্লব বলতে আকস্মিক বা দ্রুততর বা আমূল পরিবর্তন বা সুদূর প্রসারী মৌলিক যে পরিবর্তন একে বোঝানো হয়। শিল্প বিপ্লবের মাধ্যমে একটি সমাজকে দুটি ধারায় বিভক্ত করে প্রাক শিল্পযুগ এবং শিল্পযুগের পরবর্তী সময়। অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে মানুষের জীবনধারা ছিল সহজ সরল, একেবারে সাধারণ প্রকৃতির। কিন্তু শিল্প বিপ্লবের পরে মানুষের আর্থসামাজিক জীবনে আকস্মিক বা ব্যাপক পরিবর্তন ঘটে। মূলত এখানে তিনটি বিষয়, একটি হলো যাতায়াত বা ট্রান্সপোর্ট, আরেকটি হলো প্রোডাকশন বা উৎপাদন, আর তৃতীয়টি হলো কমিউনিকেশন বা যোগাযোগ। এই তিনটি ক্ষেত্রে মনুষ্য শক্তির মাধ্যমে আগে কাজ করা হতো, কিন্তু শিল্প বিপ্লবের পরে এই যাতায়াত, যোগাযোগ এবং কমিউনিকেশন বা উৎপাদন এই তিনটি ক্ষেত্রে প্রাকৃতিক শক্তি তথা গ্যাস শক্তি, সৌরশক্তি, আণবিক শক্তি, এই সমস্ত শক্তি বা বিদ্যুৎ শক্তি ইত্যাদির মাধ্যমে আমাদের এই কাজগুলো করা হয়, যার জন্যে মানুষের জীবনে এক আকস্মিক পরিবর্তন চলে আসে। তো তোমাদের এই শিল্প বিপ্লবের যে ধারণা এটা এখানে দৃষ্টান্ত সহ লিখতে হবে। আর দ্বিতীয়ত শিল্প বিপ্লবের ফলে মানুষের আর্থসামাজিক জীবনে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাই। এই প্রভাবটা দুই রকম হয়ে থাকে, ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। এই ইতিবাচক এবং নেতিবাচক এই প্রভাবগুলো তোমাদের সুন্দর করে লিখতে হবে। তৃতীয়ত সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। অর্থাৎ এই শিল্প বিপ্লবের পূর্বে মানুষের জীবনধারা ছিল একেবারে সহজ প্রকৃতির। তখন মনে করা হতো যে মানুষের যদি অঢেল অর্থ থাকে তাহলে মানুষের সকল সমস্যা সমাধান করা যাবে। কিন্তু দেখা গেল যে শিল্প বিপ্লবের পরে মানুষের মনস্তাত্ত্বিক সমস্যা,
ব্যক্তিত্বের দ্বন্দ্ব এবং অন্যান্য সমস্যা, আর্থসামাজিক মনোসামাজিক সমস্যাগুলো এমন প্রকট আকার ধারণ করে যে শুধুমাত্র অর্থ দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করা যাচ্ছে না। অর্থাৎ যারা দরিদ্র শ্রেণীর হাতে, তাদের তো শুধু অর্থ দিয়ে, প্রথমে তাদের অর্থের প্রয়োজন, অর্থ দিয়ে তাদের সমস্যার সমাধান করা যায়। কিন্তু যাদের অর্থের প্রয়োজন নেই, অর্থাৎ যারা উঁচু শ্রেণীর, আর্থিকভাবে যারা সচ্ছল, তাদের যে সমস্যাগুলো, এই সমস্ত সমস্যার সমাধানে এই শিল্প বিপ্লবের ফলে আমরা দেখতে পাই যে সমাজকর্ম নামক একটি আধুনিক সামাজিক বিজ্ঞানের জন্ম ঘটে এবং এই সমাজকর্ম তার যে কতগুলো পদ্ধতি সমস্যা সমাধান করার মৌলিক এবং সহায়ক, এই সমস্ত পদ্ধতি, তার জ্ঞানভাণ্ডার, তার নীতি আদর্শ, তার কৌশল ইত্যাদি প্রয়োগ করে আমরা দেখতে পাই যে অনুন্নত সমাজ এবং উন্নত সমাজ, এই দুই ধরনের সমাজেই এই স্থায়ী এবং লাক্সই সমস্যার সমাধান করে সুন্দর জীবনযাপনে সক্ষম করে তোলে সমাজকর্ম। অর্থাৎ আমরা বলতে পারি শিল্প বিপ্লবের উত্থানেই, শিল্প বিপ্লবের কারণেই এই আধুনিক সমাজকর্মের বিকাশ বা এর জন্ম এবং ডেভেলপমেন্ট হয়। চতুর্থত, সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিকসমূহ। শিল্প বিপ্লবে আমরা আগেই বলেছি যে আগের যে সাদামাটা জীবনযাপন, এর ক্ষেত্রে প্রাকৃতিক শক্তির প্রয়োগের ফলে উৎপাদন, যাতায়াত এবং যোগাযোগ, এই তিনটি সেক্টর সহ জীবনে মানুষের আর্থসামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। আর রিসেন্টলি ইনফরমেশন টেকনোলজির উত্থানের ফলে আমাদের সেই আধুনিক জীবনধারা আরও এতটা গতি পায় যে এখন এই প্রেক্ষাপটেও এই যাকে আমরা চতুর্থ শিল্প বিপ্লব বলতে পারি, এর প্রেক্ষাপটে যে সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছে, ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমাদের জীবন বিভিন্ন সেবা পাওয়া যেমন সহজ হয়ে যাচ্ছে, আবার সেখানে নানাবিধ প্রতারণা বা বঞ্চনা ইত্যাদি দেখা যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞানভাণ্ডারকে প্রয়োগ করে এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের যে পরিবর্তিত পরিস্থিতি, এই ক্ষেত্রে আমরা এই শিল্প সমাজকর্মের জ্ঞানকে আমরা প্রয়োগ করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে মূলত আইটি বা ইনফরমেশন টেকনোলজির ফলে যে দ্রুত মানুষের জীবনের গতিশীলতা চলে আসছে, সামাজিক গতিশীলতা যে বৃদ্ধি পাচ্ছে, এই গতির সাথে যে সমস্ত নেতিবাচক দিকগুলো আমাদের জীবনকে বাধাগ্রস্ত করছে, সেই ক্ষেত্রে আমরা এই সমাজকর্মের তার মৌলিক যে জ্ঞান, মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি এবং কৌশল প্রয়োগ করে আমরা এক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারি। আর সর্বশেষ, ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়। আর এই প্রেক্ষাপটে সমাজকর্মী সবসময় একজন সঞ্চালকের ভূমিকা পালন করে থাকে বা নেতৃত্বের ভূমিকা পালন করে থাকে। সমাজকর্মী একজন, সে সমাজকর্মের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের দ্বারা সমৃদ্ধ একজন ব্যক্তি হন। তিনি সমাজকর্মের নীতি আদর্শ, কৌশল ইত্যাদি প্রয়োগ করে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যার সমাধানে বিভিন্ন শিক্ষা, সামাজিক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ করে তোলে, যাতে তারা সুন্দর সাবলীল জীবনযাপন করতে সক্ষম হয়। এইভাবে তোমরা এই যে এখানে 5টি ধাপ রয়েছে, এই সবগুলো ধাপ তোমাদের সুন্দর করে লিখতে হবে। প্রথমত শিল্প বিপ্লবের ধারণা, দ্বিতীয়ত শিল্প বিপ্লবের প্রভাব ইতিবাচক নেতিবাচক, তৃতীয়ত সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, চতুর্থত সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক, যেটা মূলত ইনফরমেশন টেকনোলজির কথাই এখানে আসবে বেশি। আর পঞ্চম হলো ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়, অর্থাৎ এই প্রেক্ষাপটে একজন সমাজকর্মী যে ভূমিকা পালন করতে পারে বা করে থাকেন, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। তো এইভাবে তোমরা শিল্প বিপ্লবের, তোমাদের বইয়ে যে শিল্প বিপ্লবের যে বিষয়টি আছে ওটা ভালো করে আগে অধ্যয়ন করতে হবে। এরপর এই ধাপে ধাপে সবগুলো বিষয়, প্রথমে তোমার খাতায় শিরোনামটা তোমার প্রশ্নের দ্বিতীয় কলামে যেটা আছে এইটা সুন্দর করে বড় বড় অক্ষরে লিখতে হবে। এরপর তোমার যে 5টি প্রশ্ন,
এখানে ক খ গ লেখা যাবে না, বা 1 2 3 দিয়ে দেওয়া যাবে না। শুধু প্রশ্নগুলো পরপর একটু গ্যাপ দিয়ে দিয়ে প্রথম প্রশ্ন গ্যাপ, এরপর দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নগুলো উল্লেখ করতে হবে। তার পরবর্তী পৃষ্ঠা থেকে তোমাকে এই প্রত্যেকটি প্রশ্ন লিখে এবং সাথে সাথে উত্তরটা তোমাকে লেখা শুরু করতে হবে। আর লেখার ক্ষেত্রে অবশ্যই একই কালারে কালি ব্যবহার করবে, মাল্টি কালার বা একাধিক কালির কলম ব্যবহার করা যাবে না। আর পেজের উভয় পৃষ্ঠায় তোমরা লিখবে না, শুধুমাত্র শুরুর দিকে মানে প্রথম পেজ লিখবে, পৃষ্ঠা লিখবে, পরবর্তী পৃষ্ঠা মানে অপর পৃষ্ঠায় লেখা যাবে না। এইভাবে তোমাদের পরিচ্ছন্নভাবে তোমার লেখাগুলো সম্পন্ন করবে। আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।